ওকে, তাহলে হচ্ছে আজকে তোমাদের সাথে আমি যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের, সেটা তোমরা তোমাদের বিএলসি উইক নাম্বার 3-তে পেয়ে যাবা। সেক্ষেত্রে যে উইক নাম্বার 3-তে পেয়ে যাবা, তাহলে হচ্ছে স্ক্রিন তো দেখতে পাচ্ছ সবাই? यस मैम। ওকে, তাহলে এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বিএলসি উইক নাম্বার 3-তে, যেটার হেডিং হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। সো আমরা জানি কি আমাদের এই কোর্সের নেম হচ্ছে সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। সো এখানে হচ্ছে আমরা যখন কোনো একটা সিস্টেমকে নিয়ে অ্যানালাইসিস করি এবং তার বেসিসে এটাকে আমরা ডিজাইন করতে চাই, তাহলে সিস্টেম বানাতে হলে কি করতে হয়, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদারিং করতে হয়, ইনফরমেশন লাগে। এবং এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে গ্যাদার করব, তার কি কি টেকনিক থাকতে পারে, কি কি সোর্স থাকতে পারে, কি কি কৌশল থাকতে পারে, মেথডস থাকতে পারে, সেগুলোই আমরা এখানে আজকে ডিসকাশন করার চেষ্টা করব। সো এখানে হচ্ছে আজকের স্লাইডটা যদি কমপ্লিট করা হয়, তাহলে এখান থেকে তোমরা যে যে কন্টেন্টগুলো লার্নিং করতে পারবা। যেমন প্রথমে যেটা দেখানো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যেগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। এছাড়াও হচ্ছে কোন কোন সোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করা যায় সেগুলো সম্পর্কে জানা যাবে। কি মেথড অ্যাপ্লাই করে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। এছাড়া হচ্ছে ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু কি করা যায়, ইনফরমেশন গ্যাদার করা যায়, ইনফরমেশন কালেক্ট করা যায়। সো ইন্টারভিউর মধ্যে কি ধরনের টেকনিক থাকতে পারে, এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া আরো কিছু মেথডস থাকে, সেগুলো কিন্তু আজকে যখন আমরা এই লেসনটা কমপ্লিট করব, সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। সো এখানে আমরা দেখি তাহলে ইনফরমেশন গ্যাদারিং যদি আমরা করতে চাই, তাহলে কি কি কৌশলের মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যেতে পারে। তাহলে ইনফরমেশন গ্যাদার করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, কোন সোর্স থেকে আমরা ইনফরমেশন পেতে পারি সেই সোর্সগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে কিন্তু এই কথাটাই বলা, আইডেন্টিফাই ইনফরমেশন সোর্সেস। তো আমরা শুরুতে কি করব, যেখান থেকে আমরা ইনফরমেশন নিতে চাচ্ছি ওই ইনফরমেশনের সোর্সগুলোকে আইডেন্টিফাই করব। এরপরে যে সেকেন্ড যেটা বলা, সেটা হচ্ছে ইভলভ আ মেথড অফ অবটেইনিং ইনফরমেশন ফ্রম দ্য আইডেন্টিফাইড সোর্সেস। এই যে আমরা সোর্সগুলোকে আইডেন্টিফাই করলাম, এখন এই সোর্সগুলোতে কি করতে হবে, কোনো একটা মেথড ইভলভ করতে হবে। মানে ওই সোর্সগুলোতে কোন মেথড অ্যাপ্লাই করলে ইনফরমেশন অবটেইন করা যাবে, সেই ধরনের মেথডগুলোকে এইটার সাথে ইভলভ করাতে হবে, মানে ইনক্লুড করাতে হবে। ব্যাপারটা এরকম আর কি। ইউজ ইনফরমেশন ফ্লো মডেল অফ অর্গানাইজেশন, অথবা যে অর্গানাইজেশনের কথা আমরা চিন্তা করছি ওই অর্গানাইজেশনের মধ্যে কোন মডেলগুলো অ্যাপ্লাই করা হচ্ছে ইনফরমেশন ফ্লো হওয়ার জন্য, ওই মডেলগুলোকেও আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। যেমন আমরা একটা মডেল পড়ে আসছি অলরেডি, সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। সো ডাটা ফ্লো ডায়াগ্রাম অ্যাপ্লাই করেও কিন্তু আমরা কি করতে পারি, অর্গানাইজেশন থেকে তাদের ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারি। তাহলে ইনফরমেশন সোর্স যে আমরা এখানে বলে আসলাম, যে শুরুতে আমাদের কি করতে হবে, ইনফরমেশন সোর্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ইনফরমেশন সোর্সগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে সেক্ষেত্রে সোর্স কোনগুলো হতে পারে ইনফরমেশন গ্যাদার করার জন্য। যেমন আমি যদি তোমাদের সাথে এখন একটা ওপেন ডিসকাশনে আসি, যে তোমাদেরকে আমি একটা ধরো অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা হচ্ছে ড্যাফোডিল সম্পর্কে তোমরা ইনফরমেশন গ্যাদার করো, অথবা ড্যাফোডিলের A to Z যা যা ইনফরমেশন আসছে সেগুলো তুমি গ্যাদার করে আমাকে একটা কেস স্টাডি দাও অথবা একটা রিপোর্ট দাও। তাহলে তোমাকে কি করতে হবে, শুরুতে এই ইনফরমেশনগুলোর সোর্স তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন সোর্স যখন তুমি ফাইন্ড আউট করে ফেলো, তারপর তুমি কি করবা, ওই সোর্সগুলো যেগুলো আছে, যেমন ইনফরমেশন সোর্সের ক্ষেত্রে কি কি হতে পারে, যেমন এই যে তুমি সোর্সগুলো ফাইন্ড আউট করতেছো, তাহলে সোর্সের ক্ষেত্রে কে কে তোমার সোর্স হিসেবে এখানে কাজ করবে। তাহলে ড্যাফোডিলের ক্ষেত্রে তার সোর্স কে কে হতে পারে, তার এমপ্লয়িরা তার সোর্স হতে পারে, তার স্টাফরা হতে পারে, অ্যাডমিনরা হতে পারে, ফ্যাকাল্টিরা হতে পারে, ম্যানেজাররা হতে পারে, টপ লেভেলের যারা আছে তারা হতে পারে, যারা কি করতে পারে, বিভিন্ন ইনফরমেশন তোমাকে ড্যাফোডিল সম্পর্কে দিতে পারে। অথবা হচ্ছে এই যে আমি ড্যাফোডিলের কথা বলতেছি, ড্যাফোডিলকে চালানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, ওই সিস্টেমগুলো থেকেও আমরা কি করতে পারি,
ইনফরমেশন নিতে পারি। তাহলে আমাদেরকে শুরুতে দেখতে হবে ইউজার্স অফ সিস্টেম। তাহলে আমি যে সিস্টেম থেকে ইনফরমেশন নিতে যাচ্ছি ওই সিস্টেমে কোন কোন ইউজার লগ ইন করে, কোন কোন ইউজার এগুলোকে ইউজ করে, অথবা কোন কোন ইউজার সিস্টেমের সাথে ইনভলভ থাকে। তাহলে আমরা শুরুতে কি করব, ইউজার অফ সিস্টেম, সিস্টেমের যে যে ইউজার থাকে তাদের থেকেও আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। এছাড়া হচ্ছে যেমন যদি আমরা বলি এখন তো ড্যাফোডিল হচ্ছে কি ডিজিটাল ইউনিভার্সিটি, অথবা হচ্ছে এটা টোটালি 100% ডিজিটালাইজড ইউনিভার্সিটি, যেটা সবকিছু কিসের মাধ্যমে করে থাকে, সিস্টেম বা সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। কিছু কিছু অর্গানাইজেশন থাকে অথবা ইনস্টিটিউট থাকে, তারা কি করে টোটালি ডিজিটালাইজড ওয়েতে না কাজ করেও বিভিন্ন ধরনের একটু অ্যানালগ সিস্টেমও কিন্তু কাজ করতে পারে তারা। যেমন হচ্ছে তারা কিন্তু কি করে, ফর্ম মেনটেন করে, ডকুমেন্ট মেনটেন করে, বিভিন্ন ধরনের ম্যানুয়ালস মেনটেন করে, রুলস বুক মেনটেন করে, হাজিরা বই মেনটেন করে, রেজিস্ট্রেশন বই মেনটেন করে, হার্ড বুক মেনটেন করে, তাই না? সো এগুলো কিন্তু কি হতে পারে, ইনফরমেশন গ্যাদারিং এর বিভিন্ন সোর্স হতে পারে। সো আমরা কি করতে পারি, ধরো ড্যাফোডিলের স্টুডেন্টদের ইনফরমেশন যদি আমি জানতে চাই, তাহলে ড্যাফোডিলের স্টুডেন্ট ডাটাবেস থেকে তাদের আমি ইনফরমেশন নিব। কিন্তু কিছু ভার্সিটি অথবা ইনস্টিটিউট আছে যারা কি করে স্টুডেন্টের ইনফরমেশন গুলো হাজিরা বইতে এন্ট্রি করে। তাহলে আমি কি করতে পারি, ওইখানকার যে ডকুমেন্টটা আছে অথবা তাদের যে হাজিরা বইটা আছে, বুকটা আছে, ম্যানুয়ালি তারা যেভাবে এগুলাকে মেনটেন করে, সেখান থেকেও কিন্তু আমি স্টুডেন্টের ইনফরমেশন নিতে পারি। তো তাহলে আমরা কি করতে পারি, সিস্টেম, যে সিস্টেমগুলোকে কোন ইউজার ইউজ করছে ওই ইউজার থেকে সোর্স নিতে পারি। এছাড়া বিভিন্ন ফরম এন্ড ডকুমেন্ট যেগুলো থাকে অর্গানাইজেশন ইউজ করে, সেগুলোর মাধ্যমেও কিন্তু কি করতে পারি, ইনফরমেশন নিতে পারি। প্রসিডিউর ম্যানুয়ালস, যে ম্যানুয়ালি যদি তারা ইনফরমেশন মেনটেন করে, রুল বুক মেনটেন করে, হার্ড বুক মেনটেন করে, সেগুলো কিন্তু কি হতে পারে, ইনফরমেশন গ্যাদারিং এর সোর্স হতে পারে। এছাড়া অর্গানাইজেশন কি করে থাকে, বিভিন্ন ধরনের অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে থাকে, ওই রিপোর্টগুলো থেকেও কিন্তু কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি বা কালেক্ট করতে পারি। এছাড়া ভার্সিটি কি করতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু তারা তাদের কাজগুলো কন্টিনিউ করাতে পারে। সো আমরা কি করতে পারি, ওই সিস্টেমে, ওই অর্গানাইজেশনের তার যে সিস্টেমগুলো আছে, এক্সিস্টিং কম্পিউটার প্রোগ্রাম অথবা তার যে অ্যাপ্লিকেশন অথবা তার যে ওয়েবসাইট যেগুলো আছে অথবা অ্যাপস যেগুলো আছে, সেগুলোর থ্রুতেও আমরা কি করতে পারি, ইনফরমেশন কালেক্ট করতে পারি। দ্যাট মিনস ইনফরমেশন সোর্স কে কে হতে পারে, ইউজার হতে পারে, তাদের ম্যানুয়াল সিস্টেমগুলো হতে পারে, তাদের ডিজিটাল সিস্টেমগুলো হতে পারে, তাদের বিভিন্ন রিপোর্ট হতে পারে, তাদের অ্যানুয়াল বুক হতে পারে, তাদের বিভিন্ন ধরনের চার্ট হতে পারে। এগুলো কিন্তু কি হতে পারে, ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করতে পারে। এছাড়া আমরা দেখি ইনফরমেশন সোর্স হিসেবে যদি আমরা এটাকে কনসিডার করি, তাহলে আর কোন কোন মাধ্যম ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করতে পারে। যেমন ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, ইনফরমেশন কালেক্ট করতে পারি। যেমন কিছু লোক যদি বাইরে থেকে আসে, যে ড্যাফোডিলের সম্পর্কে তারা কি করবে, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবে, তাহলে ড্যাফোডিলের সাথে যারা রিলেটেড তাদের কিন্তু ইন্টারভিউ নিয়ে তারা ইনফরমেশন কালেক্ট করতে পারে। সো ইন্টারভিউ কিন্তু ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট মিডিয়াম টু গ্যাদার ইনফরমেশন। সো ইনফরমেশনের সোর্স হিসেবে ইন্টারভিউ একটা ভালো কাজ করে থাকে। এছাড়া অর্গানাইজেশন যে বিভিন্ন ধরনের চার্টগুলো ইউজ করে থাকে, তার সাথে রিলেটেড বিভিন্ন যে পার্সনগুলো থাকে, পিপলগুলো থাকে, লাইক সিস্টেম ক্লার্ক, লাইন ম্যানেজার, টপ লেভেলের যারা থাকে, মিডল লেভেলের যারা থাকে, তাদের থ্রুতেও কিন্তু কি করতে পারে, ইন্টারভিউর মাধ্যমে অথবা অন সাইট ভিজিট করেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারে। এখন এই যে ইনফরমেশনগুলোকে কালেক্ট করছে, gather both qualitative and quantitative information and observe how the organization works. সো যখন ইনফরমেশনগুলো কালেক্ট করে, এই ইনফরমেশন কিন্তু কোয়ালিটেটিভও হতে পারে, কোয়ান্টিটেটিভও হতে পারে। সো কোয়ালিটেটিভ যেটা, সেটাকে আমরা বলতে পারি, যেমন লাইক যেটাকে আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না, এটাকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে ডিফাইন করতে পারি। যেমন এমন হতে পারে কি, গুড ইউনিভার্সিটি, লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, অথবা হচ্ছে এই যে আমি এটাকে কি করলাম, অ্যাডজেক্টিভ দিয়ে ডিফাইন করলাম, এটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ইনফরমেশন। আর যখন এটাকে আমি নিউমেরিক্যাল কোনো ভ্যালু দিয়ে ডিফাইন করি, তখন এটাকে আমি বলতে পারি কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। যেমন হতে পারে কি, যে ড্যাফোডিলে বর্তমানে 30,000 স্টুডেন্ট আছে, এই যে আমি 30 দিয়ে ডিফাইন করলাম, সেটা কি
কোয়ান্টিটিভ ইনফরমেশন। সো অ্যাডজেক্টিভ দিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে কি কোয়ালিটেটিভ, এবং হচ্ছে যেগুলো নিউমেরিক্যাল দিয়ে হবে সেগুলো হচ্ছে কোয়ান্টিটিভ ইনফরমেশন। সো আমরা কোয়ালিটেটিভ ইনফরমেশনও নিতে পারি, কোয়ান্টিটেটিভ ইনফরমেশনও নিতে পারি। এখন আমরা দেখি ইনফরমেশন গ্যাদারিং এর কি কি টুলস হতে পারে। সো ইনফরমেশন গ্যাদারিং এর টুলস একটা হচ্ছে রিভিউ অফ লিটারেচার, প্রসিডিউরস অ্যান্ড ফর্মস, আর আরেকটা হচ্ছে অনসাইট অবজারভেশন, অ্যান্ড থার্ড ওয়ান টেকনিক যেটা সেটা হচ্ছে ইন্টারভিউজ অ্যান্ড কোয়েশ্চেনারি। তাহলে এই যে তিনটা গ্যাদারিং টুলস এর কথা বলা আছে এখানে, প্রথম যেটা বলা সেটা হচ্ছে কি রিভিউ অফ লিটারেচার। সো আমরা যখন থিসিস পেপার নিয়ে কাজ করে থাকি অথবা প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন কিন্তু চ্যাপ্টার 2 যেটা থাকে সেখানে কিন্তু লিখতে হয় লিটারেচার রিভিউ অথবা ব্যাকগ্রাউন্ড স্টাডি। সো এইটা দিয়ে মেনলি বোঝানো হয় যে আমি যে ধরনের সিস্টেমটা বানাতে চাচ্ছি এই ধরনের এক্সিস্টিং আর কি কি সিস্টেম আছে। যেমন ধরো তুমি কি করবা, ফুড রিলেটেড কোনো একটা অ্যাপস বানাবা, ফুড ডেলিভারি রিলেটেড, তাহলে তোমাকে আগে কি করতে হবে, এক্সিস্টিং ফুড ডেলিভারি রিলেটেড কি কি অ্যাপস অথবা কি কি সিস্টেম আছে সেগুলো তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। যেমন তুমি ফুড পান্ডার কথা বলতে পারো অথবা অন্যান্য অ্যাপসের কথা বলতে পারো, সেগুলো তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে যেন তুমি আরেকটা সিস্টেম ফুড ডেলিভারি সিস্টেম বানাতে পারো। বর্তমানে যেগুলো আছে সেগুলো আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তাদের অ্যাডভান্টেজ কি, তাদের ডিসঅ্যাডভান্টেজ কি, তাদের ফিচার কি, সেগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। এছাড়া বিভিন্ন প্রসিডিওর এবং ফর্ম এগুলোকে অ্যানালাইসিস করেও তুমি ইনফরমেশন গ্যাদার করতে পারো। আর সেকেন্ড ওয়ান যেটা অনসাইট অবজারভেশন। সো অনসাইট অবজারভেশন বলতে বোঝানো হয় মেইনলি সেটা হচ্ছে ফিজিক্যালি এসে, মানে সামনাসামনি এসে অবজার্ভ করে ইনফরমেশন গ্যাদার করা, সেটা হচ্ছে অনসাইট অবজারভেশন। যেমন আমি যদি বলি যে দেশের বাইরে থেকে কোনো একটা টিম ড্যাফোডিলের ইনফরমেশন জানতে চাচ্ছে, সো তারা এই ইনফরমেশন জানার জন্য কি করলো, দেশের বাইরে থেকে ড্যাফোডিলে আসলো, এসে ড্যাফোডিলে সামনাসামনি ভিজিট করে ইনফরমেশন গ্যাদার করলো ফিজিক্যালি। সো এটা হচ্ছে কি অনসাইট অবজারভেশন। আর আরেকটা গ্যাদারিং ইনফরমেশন টুলস সেটা হচ্ছে কি ইন্টারভিউজ অ্যান্ড কোয়েশ্চেনারি। সো সিস্টেমের সাথে যারা যারা থাকে তাদেরকে ইন্টারভিউ করে কোয়েশ্চেন করেও কিন্তু কি করা যায়, বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা যায়। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম তিনটা প্রসিডিওরের মধ্যে প্রথম যেটা ছিল কি রিভিউ অফ লিটারেচার, প্রসিডিওরস অ্যান্ড ফর্মস। তাহলে এখানে যে মিনিংটা আসে সেটা হচ্ছে কি এক্সিস্টিং সিস্টেমটাকে অ্যানালাইসিস করা, যেন নতুন আরেকটা সিস্টেম আমি বানাতে পারি, এবং হচ্ছে যদি কোনো আগেরটায় কোনো ফ্লস থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেগুলোকে যেন ওভারকাম করা যায়, নতুন কোনো ফিচার যেন এক্সট্রা অ্যাড করা যায়, সেজন্য কি করতে হবে, এক্সিস্টিং সিস্টেমগুলোকে রিভিউ করতে হবে। এবং এই রিভিউ করার জন্য আমি আরো কিছু নিতে পারি প্রসিডিওর, যেমন প্রসিডিওর এবং ফর্মস, এগুলোকে কিন্তু আমি কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করে ইনফরমেশন গ্যাদার করতে পারি। সো সবসময় যে আমরা শুধুমাত্র যে অ্যাপসের মাধ্যমে করব অথবা সিস্টেমের মাধ্যমে করব ব্যাপারটা কিন্তু এরকম না। এছাড়া হচ্ছে অর্গানাইজেশন যদি বিভিন্ন প্রসিডিওর, ম্যানুয়াল প্রসিডিওর তারা হ্যান্ডেল করে অথবা ফর্ম হ্যান্ডেল করে, সেগুলো থেকেও কিন্তু আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। ধরো কোনো একটা অর্গানাইজেশন তারা কি করলো, ম্যানুয়ালি ফর্মের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি, প্রথমে দেখতে হবে হু ইউজেস দ্য ফর্মস, যে তারা যে ফর্মের মাধ্যমে কাজগুলো করে ওই ফর্মগুলো কে আসলে ইউজ করে থাকে, হাউ ইম্পর্টেন্ট আর দে টু দ্য ইউজার, ওই ফর্মগুলো কতটা গুরুত্বপূর্ণ ইউজারদের কাছে, ডু দ্য ফর্মস ইনক্লুড অল দ্য নেসেসারি ইনফরমেশন, এবং হচ্ছে কি ওই ফর্মটা সকল ধরনের ইনফরমেশন ইনক্লুড করে কি না, হোয়াট আইটেম শুড বি অ্যাডেড অর ডিলিটেড, ফর্মে আমরা কোনো ইনফরমেশন অ্যাড করব কিনা অথবা ডিলিট করব কিনা, অথবা হচ্ছে যে ফর্মগুলো আছে সেগুলো ডিপার্টমেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অথবা ডিপার্টমেন্ট সেগুলোকে কিভাবে রিসিভ করে এক্সিস্টিং ফর্ম হিসেবে, অথবা এগুলো ইজিভাবে রিড করা যায় কিনা, ইজিভাবে এগুলোকে আন্ডারস্ট্যান্ড করা যায় কিনা, how does the information in the forum help others user make better decision, so এই ফর্মগুলো ডিসিশন মেকিং এ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিনা। সো এই যে ফর্মগুলো অ্যানালাইসিস করা হলো সেখান থেকেও কি করা যাবে, ইনফরমেশন গ্যাদার করা যাবে। সো এক্সিস্টিং সিস্টেমগুলোকে অ্যানালাইসিস করে ম্যানুয়াল যে প্রসিডিউর থাকে, ফর্ম থাকে, সেগুলোকে অ্যানালাইসিস করেও আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। এছাড়া আরেকটা হচ্ছে এখানে কি অনসাইট অবজারভেশন। সো অনসাইট অবজারভেশন আমি যেটা বললাম, এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, আছো তোমরা?
জি ম্যাম আসি। জি ম্যাম। জি ম্যাম আসি। তাহলে ওকে গুড, থাকো তাহলে। তাহলে অনসাইট অবজারভেশন যেটা যেটা আমি বললাম কি, যে তুমি কোনো সাইটে গিয়ে ফিজিক্যালি অবজার্ভ করে সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করা। ধরো তুমি এখন কি করবা, কোন একটা রিসার্চের কাজ করবা ইলিশ মাছ নিয়ে। এখন ইলিশ মাছের ডাটা তুমি কিন্তু কি করতে পারবা, ক্যাগেল থেকে কালেক্ট করতে পারবা, এছাড়া হচ্ছে ম্যান্ডেলি থেকেও কালেক্ট করতে পারবা, লাইক অনলাইন সোর্স থেকে কিন্তু ইলিশের তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবা। কিন্তু তোমার মনে হচ্ছে না আমি অনলাইনে ডাটা নিয়ে কাজ করব না, আমি কি করব, সামনাসামনি যেখানে ইলিশ বেশি হয়, যেমন লাইক রিভার সাইড, লাইক হতে পারে কি চাঁদপুরে যেতে পারো তুমি, বরিশালে যেতে পারো তুমি, অথবা হচ্ছে বিভিন্ন যেখানে ইলিশ বেশি হয় সেখানে তুমি গিয়ে তাদের ওইখানে যে যারা ইলিশ ধরে, অথবা ইলিশ বেশি বিক্রি হয়, ইলিশ কেমন, অথবা ইলিশের সাইজ কেমন হতে পারে, অথবা ইলিশ মাছকে অন্যান্য মাছ থেকে আমি কিভাবে ডিফার করতে পারি, এই যে সামনাসামনি গিয়ে তুমি কি করলো, অবজার্ভ করে ডাটা কালেক্ট করলা ফিজিক্যালি, সেটাই হচ্ছে অনসাইট অবজারভেশন। তাহলে অনসাইট অবজারভেশনে আমরা কি কি করতে পারি, হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ ইট, হোয়াট ডাজ ইট ডু। তাহলে যখন আমি অনসাইটে যাই তখন আমি কি করতে পারি, যে সিস্টেমটা আসলে কি প্রকার অথবা সিস্টেমটা কি করে থাকে সেগুলো সম্পর্কে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারি, অথবা সিস্টেমটাকে কে রান করাচ্ছে, অথবা সিস্টেমটা আসলে গুরুত্বপূর্ণ কিনা, হু আর দ্য ইম্পর্টেন্ট পিপল ইন ইট, অথবা এটাকে রান করার জন্য কে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ভূমিকা পালন করে থাকে, সেগুলো আমি কি করতে পারি অনসাইট অবজারভেশনে গিয়ে কালেক্ট করতে পারি। অথবা সিস্টেমটার কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও কিন্তু অনসাইট অবজারভেশনে গিয়ে করতে পারি। সো এই যে আমি এখানে বললাম অনসাইট অবজারভেশন, তাহলে সিস্টেমটার বিভিন্ন ধরনের ইনফরমেশন অনসাইটে গিয়ে কালেক্ট করা, সেটা হচ্ছে কি অনসাইট অবজারভেশন একটা মেথড। তাহলে আমরা দেখি অনসাইট অবজারভেশন মেথডে এক্ষেত্রে প্রবলেম কি হতে পারে। সো অনসাইট অবজারভেশন প্রবলেমে যেটা একটা হতে পারে প্রবলেম, সেটা হচ্ছে ধরো তুমি ফিজিক্যালি তাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য কোনো একটা জায়গায় গেলা, এখন যাওয়ার পরে দেখা গেল যে ওইখানে যে স্টাফ আছে অথবা যে পিপল গুলো আছে তারা তোমাকে কি করতে পারে, তারা সহযোগিতা নাও করতে পারে। সো এটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। তাদের মধ্যে কি থাকতে পারে, হয়তো তারা তোমাকে দেখাচ্ছে এরকম কিন্তু তাদের অ্যাটিটিউড এবং মোটিভেশন ছিল আরেক রকম। ধরো সিস্টেমটা ভালো মতো কাজ করছে না কিন্তু তারা অ্যাটিটিউড এবং মোটিভেশন দিয়ে এমন ভাবে তোমাকে রিফ্লেক্ট দেখাচ্ছে যে এটা খুব ভালো কাজ করে। অথবা এমন হতে পারে যে তারা তোমাকে কোঅপারেট করছে না, তাদের অ্যাটিটিউড এবং মোটিভেশন তোমাকে হেল্প করছে না, অ্যাটিটিউড এবং মোটিভেশন দেখে বোঝা যাচ্ছে যে তারা একটু রাগান্বিত অথবা তারা একটু কোঅপারেটিভ না। তো এগুলো আমরা কি করতে পারি, অনলাইন অনসাইট অবজারভেশন যেখানে সেখানে এই প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি। অথবা এমন হতে পারে কি অবজারভেশনস আর সাবজেক্ট টু এরর ডিউ টু দ্য অবজারভার্স মিস ইন্টারপ্রিটেশন। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, মাঝে মধ্যে এমনও হতে পারে কি যে অবজার্ভ করতে গেল ওই অবজারভারের মাঝে মধ্যে মিস ইন্টারপ্রিটেশনের জন্য কি হতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এরর হতে পারে, অথবা তার মনে হলো যে না সে একটু ভুল নিয়ে আসলো, ভুল ব্যাখ্যা নিয়ে আসলো, অথবা ভুল কোনো ইনফরমেশন নিয়ে আসলো, তাহলে কি হতে পারে এক্ষেত্রে কিন্তু রেজাল্ট এরর হতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের কি প্রবলেম ইন অনসাইট অবজারভেশন। সো প্রবলেম হচ্ছে কি সেক্ষেত্রে হচ্ছে কি হয়তো যাদের জন্য আমরা ওইখানে যে সিস্টেম থেকে ইনফরমেশন নিতে চাচ্ছিলাম ওইখানে ওই সিস্টেমের সাথে রিলেটেড যে পিপল গুলো আছে তারা কোঅপারেট না করতে পারে, অথবা তারা হচ্ছে অ্যাটিটিউড এবং মোটিভেশন অন্যরকম দেখাতে পারে, অথবা হচ্ছে যদি এমন হতে পারে যে অবজারভারের যে ওইখানে যে অবজার্ভ করলো সে এইটাকে কোনো একটা মিস ইন্টারপ্রিটেশন হিসেবে নিয়ে আসলো, তখন কিন্তু কি হতে পারে রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা আসতে পারে। এখন আরেকটা টেকনিক ছিল আমাদের ওইখানে, সেটা হচ্ছে কি ইন্টারভিউ টেকনিক। সো প্রথম যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে কি লিটারেচার রিভিউ এবং হচ্ছে প্রসিডিউরাল এন্ড ফর্মস, এটার মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যায়। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিসের মাধ্যমে করা যায়, অনসাইট অবজারভেশনের মাধ্যমে করা যায়। এন্ড থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে করা যায়। এখন এই যে আমরা তিনটা ফ্যাক্ট বা তিনটা টুলের কথা বললাম তার মধ্যে সবচেয়ে বেশি সুপেরিয়র যে টেকনিক সেটাকে বলা হচ্ছে কি ইন্টারভিউ টেকনিক। সো ইন্টারভিউ যখন আমরা দেই, ধরো তুমি কি করবা আজকে ভার্সিটিতে গিয়ে কারো ইন্টারভিউ নিবা, ড্যাফোডিল সম্পর্কে তুমি জানবা, ড্যাফোডিলের টপ লেভেলের কারো ইন্টারভিউ নিবা, তাহলে এই ইন্টারভিউ নিতে হলে কি কি করা লাগে বলো তো, ইন্টারভিউ আসলে কিভাবে হয়, তোমরা কি একটু আমাকে কোঅপারেট করতে পারবা, ইন্টারভিউ কিভাবে হয় বলো তো,
ইন্টারভিউ তো অবশ্যই ফেস টু ফেস হবে, তাই না? সামনাসামনি ইন্টারভিউ হবে, ইন্টারভিউ অলওয়েজ হতে হবে ফেস টু ফেস। এরপরে ইন্টারভিউ নেওয়ার জন্য এক্ষেত্রে কি হতে হবে, এক্ষেত্রে একজন ইন্টারভিউয়ার থাকবে, আরেকজন কি হবে, ইন্টারভিউই থাকবে, যে ইন্টারভিউ দিবে এবং যে ইন্টারভিউ নিবে। এছাড়া আরো কি করতে হবে, কিছু কোয়েশ্চেন সেট ডিজাইন করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটা টাইম সেট করতে হবে, এবং হচ্ছে কখন এই ইন্টারভিউটা কন্ডাক্ট হবে, কোন এনভায়রনমেন্টে কন্ডাক্ট হবে, কতক্ষণ কন্ডাক্ট হবে, এছাড়া কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেগুলো আগে কি করে নিতে হবে, একটু প্রি রিভিউ করে নিতে হবে। সো এগুলার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ইন্টারভিউ নিয়েও কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে পারি। তাহলে ইনফরমেশন গ্যাদার করার জন্য সবচেয়ে সুপেরিয়র যে টেকনিক সেটাকে বলা হয় ইন্টারভিউ টেকনিক। সো ইন্টারভিউ টেকনিকের মাধ্যমে কি করা যায়, এটা হচ্ছে বেটার অপরচুনিটি দেয়, এটা একটা সুপেরিয়র টেকনিক, এবং এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ইনফরমেশন যে গ্যাদার করে থাকি সেটাকে আসলে তার ভ্যালিডিটি কেমন সেটাকে ইভ্যালুয়েট করতে পারি। এছাড়া হচ্ছে যে ইন্টারভিউয়ার যখন কারো ইন্টারভিউ নিচ্ছে তখন সে কি করে থাকে, দ্য ইন্টারভিউয়ার ক্যান অবজার্ভ নট অনলি হোয়াট দে সে অ্যান্ড হাউ দে সে, সে শুধুমাত্র সে কি বলে সেটাই দেখে না, তারা কিভাবে বলে সেটাও সে দেখে। এবং এটার মাধ্যমে সে যেটা মেনলি বেশি ফোকাস করে অথবা যেটা সে সবচেয়ে বেশি করতে পারে সেটা হচ্ছে কোনো কমপ্লেক্স ইস্যু নিয়েও কিন্তু সে কি করতে পারে, ওইখান থেকে ইনফরমেশন বের করে আনতে পারে। ধরো সে কোনো একটা কমপ্লেক্স অথবা কোনো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আজকে ইন্টারভিউ নিবে এবং সেখান থেকে অনেক ইনফরমেশন সে এলিসিট করতে পারে, মানে এক্সক্লুড করতে পারে, সবার জন্য নিয়ে আসতে পারে, যে হয়তো এমন কিছু ইনফরমেশন সে আজকে ইন্টারভিউ থেকে বের করলো যেগুলো আগে কেউ জানলো না। সো এর জন্য কিন্তু ইন্টারভিউ যেটা, এটা এক্ষেত্রে হতে পারে একটা সুপিরিয়র টেকনিক। এছাড়া হচ্ছে এই যে আমি ইন্টারভিউর কথা বললাম, তাছাড়া কিন্তু কিছু কিছু পিপল কি করে থাকে, এই যে দেখো, মেনি পিপল এনজয় বিং ইন্টারভিউড রিগার্ডলেস অফ দ্য সাবজেক্ট। কিছু কিছু লোক লাইক যারা হচ্ছে বিভিন্ন টক শোতে যায়, বিভিন্ন হচ্ছে ইন্টারভিউ দেয়, তারা কি করে, ইন্টারভিউতে এনজয় করে ইনফরমেশন দেওয়ার জন্য। সো এই ইন্টারভিউ টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারি, ইনফরমেশন কালেক্ট করতে পারি। তাহলে এই যে ইন্টারভিউ টেকনিক, এটা কি শুধুমাত্র কি অ্যাডভান্টেজই থাকবে, কোনো ড্রব্যাক থাকবে না? হ্যাঁ, তার একটা ড্রব্যাক হতে পারে। সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার জন্য এটা একটা কি লং প্রিপারেশন টাইম, একটু আমাদের কি করতে হয়, একটু দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিতে হয়। কারণ কি করতে হয়, প্রথমে যার ইন্টারভিউ নিবে তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হয়, তাকে রাজি করাতে হয়, টাইম ডেট এগুলো ফিক্স করতে হয়, প্লেসে যেতে হয়, তারপরে হচ্ছে মানে একটু লং টাইম ধরে ইন্টারভিউর প্রিপারেশন গুলো নিতে হয়, যেটা তার জন্য একটা কি হতে পারে, ড্রব্যাক হতে পারে। এখন দেখো, এই যে দেখো আমি বললাম একটু আগে, ইন্টারভিউ নেওয়ার জন্য কি কি করা লাগে, প্রথমে কি করতে হবে, প্ল্যানিং অ্যান্ড ইন্টারভিউ। তুমি যে একটা ইন্টারভিউ নিবা, তাহলে ইন্টারভিউর কি করতে হবে, শুরুতে আগে একটা প্ল্যান করে নিতে হবে। সেই প্ল্যানে কি কি আসতে পারে, মেক আ লিস্ট অফ পিপল টু বি ইন্টারভিউড অ্যান্ড ইন হোয়াট অর্ডার, যে কার কার ইন্টারভিউ নেওয়া হবে তাদের একটা লিস্ট করো, এবং কোন অর্ডারে তুমি ইন্টারভিউ নিবা সে অর্ডারটাও তুমি একটা লিস্ট করো। এরপর হচ্ছে প্ল্যান অ্যান্ড নোট ডাউন আ লিস্ট অফ কোয়েশ্চেন টু বি আস্কড, কোন কোন কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হবে ওই কোয়েশ্চেন গুলোকে একটা কি করো, প্ল্যান করো এবং নোট ডাউন করো। প্ল্যান সেভারাল ইন্টারভিউজ উইথ সেম পারসন মেইনলি টু ক্ল্যারিফাই ডাউট। আচ্ছা, যদি তোমার কোনো কিছু নিয়ে কি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে সেম কোয়েশ্চেনটা তুমি কি করে থাকো, উইথ সেম পারসন মেইনলি। আচ্ছা, তাহলে তুমি কি করতে থাকো, যে সেম কোনো একটা কোয়েশ্চেন নিয়ে যদি তোমার কোনো ডাউট থাকে, ওই কোয়েশ্চেনটা তুমি অনেকজনকে জিজ্ঞেস করো অথবা সেম পারসনকে বারবার জিজ্ঞেস করো, যেন ওইটাকে তুমি ক্ল্যারিফাই করে নিতে পারো। এছাড়া আমরা কি করতে পারি, গ্রুপ ওয়াইজও কি করতে পারি, ইন্টারভিউ নিতে পারি। যেমন টক শোতে কিন্তু কি হয়, মাঝে মধ্যে অনেকগুলো লোক আসে অথবা সিঙ্গেল লোকও আসে, সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, গ্রুপ ওয়াইজও ইন্টারভিউ হতে পারে অথবা সিঙ্গেল ওয়াইজও ইন্টারভিউ হতে পারে। সো ইন্টারভিউ টেকনিকের ক্ষেত্রে যে দেখো, তাহলে ইন্টারভিউইং করতে হলে কি করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, টাইম অ্যাসাইন করতে হবে, তারপর হচ্ছে যার ইন্টারভিউ নেওয়া হবে অথবা যে টপিকসের উপরে ইন্টারভিউ নেওয়া হবে ওই টপিকসটার ব্যাকগ্রাউন্ড কি করতে হবে, রিড করতে হবে, অথবা হচ্ছে কোনো যদি স্টেট পারপাস অফ ইন্টারভিউ, অথবা হচ্ছে এই ইন্টারভিউটার আজকে উদ্দেশ্য কি, কোন টপিকসের উপর হবে, কোন ইস্যুর হবে, ওইটার একটা কি করতে হবে, পারপাস সেট করতে হবে। এবং হচ্ছে যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে ওই ইন্টারভিউর ক্ষেত্রে কি হতে হবে, বি পাঞ্চুয়াল অ্যান্ড পে অ্যাটেনশন টু হোয়াট ইউজার সে। এই যে মাঝে মধ্যে কি হয় যে ইন্টারভিউ নেওয়ার সময় কি করা হয়, যে
ওইখানে যে কমেন্ট সেকশন থাকে, যে পার্সনরাও কিন্তু কি করতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, অথবা যে ইন্টারভিউ নিচ্ছে সেও কিন্তু কি করতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন ছুড়ে দিতে পারে। এবং হচ্ছে এই যে ইউজাররা তারা অথবা যে ইন্টারভিউ নিচ্ছে অথবা যারা কাস্টমার তারা কি ধরনের কোশ্চেন জানতে চাচ্ছে সেগুলোর ব্যাপারে কি হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে, সেগুলোর ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে, সেগুলো ক্ল্যারিফাই করতে হবে। সো এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে ইন্টারভিউ টেকনিক সেগুলোর মাধ্যমে এই ইনফরমেশন গুলো বের করে নিতে পারে। এছাড়া দেখো এখানে আর কিছু কথা বলা আছে, এই যে ইন্টারভিউর কথা বলা হচ্ছে এখানে, যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই ইনফরমেশন গুলো অবটেন করা যায়। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের যে এসেনশিয়াল এন্ড অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা ডিসক্রিমিনেট করতে পারি। এছাড়া হচ্ছে লাস্টের দিকে কিছু আরো কথা আসে, যেমন স্টেট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড গেট ইট কনফার্মড। সো যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে ওই লোক থেকে কি করে নিতে হবে, যে যে ইন্টারভিউ নিচ্ছে তার যে স্টেট গুলো অথবা তার যে কথাগুলো, তার আন্ডারস্ট্যান্ডিং গুলো, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে এবং সেগুলো কনফার্ম করে নিতে হবে যে ইন্টারভিউ দিচ্ছে তাকে দিয়ে। ইন্টারভিউকে আমরা অযথা কি করব না, এক্সটেন্ড করব না, ডু নট এক্সটেন্ড ইন্টারভিউ। এছাড়া হচ্ছে লাস্টে গিয়ে কি করতে হবে, ইন্টারভিউটাকে একটা সামারাইজ করতে হবে এবং হচ্ছে ফাইনালি যে ইন্টারভিউ দিল তাকে দিয়ে এগুলো আবার একটু রিচেক করে নিতে হবে, যে আপনি যে যে স্টেটগুলো দিলেন অথবা স্টেটমেন্টগুলো দিলেন সেগুলো আমি যা বুঝলাম সেগুলো আসলে এরকম এরকম কিনা, এরকম করে ওই যে ইন্টারভিউ দিতে আসলো তার কাছ থেকে এগুলাকে চেক করে নিতে হবে। এখন আরেকটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে কি ইউজ অফ কোয়েশ্চেনারি। সো কোয়েশ্চেনারির মাধ্যমে আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি, ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করতে পারে, ইনফরমেশনের টুলস হিসেবে কাজ করতে পারে। তাহলে কোয়েশ্চেনারি ক্ষেত্রে এক্ষেত্রে মেইনলি আমরা কি করে থাকি, যেমন হচ্ছে যখন বিভিন্ন প্রজেক্টের কাজ করা হয়, থিসিসের কাজ করা হয়, তখন কিন্তু কি করতে হয়, গুগল ফর্মের মাধ্যমে কিন্তু ডাটা কালেক্ট করতে হয়। অথবা হচ্ছে গুগল ফর্ম যদি তুমি না দাও, অথবা তুমি কি করে দিতে পারো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কোনো একটা হার্ড পেপারে লিখে নিতে পারো এবং হচ্ছে পরবর্তীতে ওই কোয়েশ্চেনের পেপারটাকে তুমি এক্ষেত্রে লিফলেট হিসেবে বিতরণ করতে পারো, এবং যেন তারা কি করতে পারে, তারা তাদের যে অপিনিয়ন থাকে, কথাবার্তা থাকে, সেগুলো যেন ওই কোয়েশ্চেনারির উপর বেসিস করে অ্যান্সার দিতে পারে। সো কোয়েশ্চেনারির মাধ্যমে আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। সো কোয়েশ্চেনারির মাধ্যমে কি করা যায়, মেইনলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেকশন করা যায়। সো স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেকশনের একটা ভালো উদাহরণ বা ভালো মাধ্যম সেটা হচ্ছে কি কোয়েশ্চেনারি অ্যাপ্লাই করা। সো কোয়েশ্চেনারি অ্যাপ্লাইটা মেইনলি তখনই অ্যাপ্লাই করা হয় যখন আমরা কি করে থাকি, বিভিন্ন ধরনের সার্ভে করে থাকি, বিভিন্ন ধরনের জরিপ করে থাকি, তখন কোয়েশ্চেনারিটাকে আমরা করে থাকি। ধরো আমার ডাটা কালেকশন করতে হবে, ডাটা কালেকশন করার জন্য 50,000 লোক থেকে আমার কি করতে হবে, ডাটা নিতে হবে, অথবা 30,000 লোক থেকে ডাটা কালেকশন করতে হবে, অথবা 5,000 লোক থেকে ডাটা কালেকশন করতে হবে। তখন এরকম যখন লার্জ নাম্বার পার্সন থেকে আমাদের ডাটা কালেকশন করার দরকার পড়ে, তখনই আমরা কি করে থাকি, কোয়েশ্চেনারি মিডিয়ামের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে পারি। তখন কি করতে পারি, এই যে দেখো, ইউজফুল হোয়েন লার্জ নাম্বার অফ পার্সন হ্যাভ টু রেসপন্ড, যখন অনেক লোককে রেসপন্ড করতে হয় তখন সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কোয়েশ্চেনারি এটাকে অ্যাপ্লাই করা। এখন এক্ষেত্রে আমাদের কি করতে হবে, মেক কোয়েশ্চেনারি শর্ট, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন যে আমরা দিব, ধরো এই ক্ষেত্রে কি আমি কি অনেক কোয়েশ্চেন অ্যাপ্লাই করব, সো অনেক কোয়েশ্চেন অ্যাপ্লাই করার আসলে দরকার নাই, ধরো আমরা যতটুকু পারি একটু শর্ট রাখার ট্রাই করব। একদম আননেসেসারি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রাখার আসলে তেমন কোনো দরকার নাই। এছাড়া হচ্ছে যে দেখো, ডিজাইন কোয়েশ্চেনারিজ বাই এনামারেটিং অবজেক্টিভ এন্ড ডাটা নিডেড টু মিট দ্য অবজেক্টিভস। আমাদের কি করতে হবে, এমন ভাবে কোয়েশ্চেনারি গুলো ডিজাইন করতে হবে যেন আমি যে অবজেক্টিভ অথবা যে উদ্দেশ্যের জন্য কাজটা করতে চাচ্ছি, অথবা যে উদ্দেশ্যের জন্য ইনফরমেশন আমি গ্যাদার করতে চাচ্ছি, ওই ইনফরমেশন গুলোর জন্য যেন এই কোয়েশ্চেনারি গুলো কি হয়, রিফ্লেক্টেড হয়, যেন ওই কোয়েশ্চেনারি গুলোর মাধ্যমে আমি এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি। সো এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ইউজ অফ কোয়েশ্চেনারির মাধ্যমেও ইনফরমেশন গ্যাদার করতে পারি। তাহলে দেখো, এই যে কোয়েশ্চেনারি করা হচ্ছে, কোয়েশ্চেনারির ক্ষেত্রে তার অ্যাডভান্টেজ কি কি হতে পারে। সো অ্যাডভান্টেজ একটা, সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ এক্ষেত্রে আসতে পারে, সেটা হচ্ছে কি ইট ইজ ইকোনমিক্যাল। সো এটা হচ্ছে আমাদের জন্য কি আর্থিকভাবে লাভজনক। যেমন এক্ষেত্রে কি করতে হয় না, যখন আমরা ইন্টারভিউ নিই তখন সেক্ষেত্রে কি করতে হয়, যে ইন্টারভিউ নিচ্ছে ওই লোককে কিন্তু স্কিলফুল হতে হয়।
এবং সে লোক কিন্তু ইন্টারভিউ নিতে পারবে না। ইন্টারভিউ নিতে গিয়ে যদি উল্টাপাল্টা কোশ্চেন করে, অথবা হচ্ছে যে ইন্টারভিউ দিচ্ছে তাকে যদি হ্যান্ডেল না করা যায়, তার সাথে সাথেও যদি যে ইন্টারভিউ নিচ্ছে সেও যদি সবকিছু একটু মেস আপ করে ফেলে, তাহলে তার হলো না। সো ইন্টারভিউ নিতে গেলে কিন্তু স্কিলফুল পারসন হওয়া লাগবে। বাট যখন আমি কোয়েশ্চেনারি করি, সেক্ষেত্রে কি হয়, একটু লেস স্কিল টাইপের পিপল হলেও কিন্তু কি করা যায়, এক্ষেত্রে কোয়েশ্চেনারি গুলো করতে পারে। এছাড়া এখানে যে আরো কিছু কথা বলা আছে, যেমন এই কোয়েশ্চেনারি ক্যান বি অ্যাডমিনিস্ট্রেটেড টু লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সাইমালটানিয়াসলি। সো আমরা এক্ষেত্রে কি করতে পারি, যে দেখো অনেক লোক থেকে কিন্তু আমরা কি করতে পারি, ইনফরমেশন গ্যাদার করতে পারি। কোয়েশ্চেনস এনশিওর ইন ইউনিফর্মিটি অফ কোয়েশ্চেন। সো যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে ওই কোয়েশ্চেনগুলোর মধ্যে ইউনিফর্মিটি আমরা রাখতে পারি। এছাড়া হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যখন আমরা কোয়েশ্চেনারি করে থাকি, এক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট তারা কিন্তু কোনো ফিয়ার ছাড়া, ভয় ভীতি ছাড়াই তারা তাদের অপিনিয়নটা দিতে পারে। মাঝে মধ্যে আমরা ইন্টারভিউ নিলে কি হয়, যে হয়তো যে ইন্টারভিউ দিতে আসলো সে হয়তো ভয় ভীতিতে কিছু যে ওপেনলি বলতে চাচ্ছে, হয়তো ওপেনলি সবকিছু বলতে পারে না, কিন্তু যখন কোয়েশ্চেনারি দেওয়া হয় তখন কিন্তু মানুষজন কোনো ফিয়ার ছাড়াই তার যে আসল ওপিনিয়ন সেগুলো কিন্তু সে রিফ্লেক্ট করতে পারে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোয়েশ্চেনারির মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারি, এবং এগুলো তার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ হতে পারে। এখন আমরা এখানে আরো কয়েকটা দেখি, যেমন টাইপস অফ ইন্টারভিউজ এন্ড কোয়েশ্চেনারি। এই যে কোয়েশ্চেনারি এবং ইন্টারভিউর কথা বললাম, এটার বিভিন্ন ধরনের প্রকার হতে পারে। একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ, আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। সো আনস্ট্রাকচার্ড বলতে বোঝানো হয় এটা কি হবে না, এটা একটু কি আনঅর্গানাইজড থাকবে, এবং হচ্ছে আনস্ট্রাকচার্ড থাকবে, যেটার আসলে কোনো ধরো হার্ড অ্যান্ড রুলস কোনো অ্যাপ্লাই থাকবে না, অথবা কোনো ডিরেকশন এক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে এমন কোনো রুলস থাকবে না। কিন্তু স্ট্রাকচার্ড অল্টারনেটিভে যখন আমি বলবো, এক্ষেত্রে কি করতে হবে, কোনো ডিরেকশন ফলো করতে হবে, অথবা রুলস এন্ড রেগুলেশন থাকলে সে অনুযায়ী কি করতে হবে, অ্যান্সার করতে হবে, সে অনুযায়ী রেসপন্স করতে হবে। সো তাহলে এখানে আমরা দেখি আনস্ট্রাকচারের মাধ্যমে যেটা আসে সেটা হচ্ছে কি, ইনফরমেশন গ্যাদারিং যেগুলো করা হয় এটা হচ্ছে অনেকটা কি নন ডিরেক্টিভ। তার মানে এখানে কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয় না যে কিভাবে আমাদেরকে ইনফরমেশন নিতে হবে, অথবা যারা ইউজার আছে তারা কোন ওয়েতে ক্ষেত্রে রিপ্লাই করবে, অথবা কোন রুলস এন্ড রেগুলেশন আছে কিনা যেগুলো তাদের ফলো করতে হবে, এরকম কোনো ডিরেকশন থাকবে না। সো নন ডিরেক্টিভ ওয়েতে কিন্তু এক্ষেত্রে কি করা হয়, তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করা হয়। তো এই ক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট থাকে তারা কি করে থাকে, ফ্রিলি নিজের মতো করে এক্ষেত্রে তারা ডেসক্রাইব করতে পারে, ইনফরমেশন প্রোভাইড করতে পারে। যারা এখানে ইউজার থাকে তাদেরকে ফোর্স করা হয় না, তারা স্বতঃস্ফূর্তভাবে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। সো এটা হচ্ছে কি অনেকটা আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ, যে মাঝে মধ্যে বলা হয় না যে আপনি ওপেনলি আপনার মনে যা আছে এই বিষয় নিয়ে কিছু এক্সপ্রেস করেন। সো এই ধরনের যেগুলো হতে পারে সেগুলোকে আমরা আনস্ট্রাকচার বলতে পারি। আর আরেকটা আমাদের এখানে অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। সো স্ট্রাকচার্ড অল্টারনেটিভের ক্ষেত্রে কি হয়, যে আমরা মেইনলি হচ্ছে কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেন গুলোর উপর বেসিস করে আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে, অথবা কোশ্চেনের অর্ডার থাকবে, কোশ্চেনের ওয়ার্ড থাকবে, এবং হচ্ছে কি ধরনের কোশ্চেন থাকবে, এবং কোশ্চেন গুলোর কোনো রুলস এন্ড রেগুলেশন থাকলে সেগুলোর উপর বেসিস করে অ্যান্সার করতে হবে, গাইডলাইন থাকবে, ডিরেকশন থাকবে। সো এগুলো যখন থাকবে সেগুলোকে আমরা বলতে পারি স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। সো কোশ্চেন মেইনলি কিন্তু ক্লোজড হতে পারে, ওপেনও হতে পারে। সো ক্লোজড যেটা, যেখানে হচ্ছে ডিরেকশন থাকবে, রুলস এন্ড রেগুলেশন থাকবে, এই ধরনের এগুলো হতে পারে কি স্ট্রাকচার্ড অল্টারনেটিভ। আর ওপেন এন্ডেড যেটা, এই যে একটু আগে আমরা যে আলোচনা করে আসলাম, আনস্ট্রাকচার্ড। সো যেখানে কি থাকে না, কোনো ডিরেকশন থাকে না, ইউজার নিজের মতো করে ওপেনলি ফ্রিলি সে তার যে ওপিনিয়ন থাকে সেটাকে এক্সপ্রেস করতে পারে, অথবা কোনো ফোর্সফুলি তাকে ফোর্স করতে হয় না, সে নিজে স্পন্টানিয়াস ভাবে সে তার ওপিনিয়ন গুলো এক্সপ্রেস করে। সো এগুলো হতে পারে আমাদের কি, সে ওপেন এন্ডেডে হতে পারে। আর ক্লোজ এন্ডেডে কি হতে পারে, যে স্ট্রাকচার্ড অল্টারনেটিভে হতে পারে, যেখানে বিভিন্ন ধরনের তার ডিরেকশন থাকবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের একটা সিকোয়েন্স থাকবে, অর্ডার থাকবে, রুলস এন্ড রেগুলেশন থাকবে, ডিরেকশন থাকবে। সো এগুলো হতে পারে কি ক্লোজড স্ট্রাকচার্ড অল্টারনেটিভের জন্য।
তাহলে ক্লোজড কোয়েশ্চেনে কি কি যেমন হতে পারে, যেমন আমি যদি তার কয়েকটা এক্সাম্পল বলতে পারি, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও আমরা কি করে দিতে পারি তার জন্য স্পেস, অথবা হচ্ছে তার জন্য বলে দিতে পারি যে আপনাকে 5 সেন্টেন্সের ভিতরে এটাকে কি করতে হবে, ব্ল্যাঙ্কটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেমন কি আপনি কি 1 ওয়ার্ডের ভিতরে ব্ল্যাঙ্কটাকে করবেন, নাকি 2 ওয়ার্ডের ভিতর করবেন, নাকি হচ্ছে 3 ওয়ার্ডের ভিতর করবেন। সো এরকম আমরা কি করে দিতে পারি, কোন একটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি, সে কি করবে ওই ব্ল্যাঙ্কটাকে ফিল করবে। এছাড়া হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে, যেমন ইয়েস নো দিয়ে সে কি করতে পারে, রেসপন্স করতে পারে, অ্যান্সার করতে পারে। এই ধরনের যেগুলো ইয়েস নো দিয়ে রেসপন্স করে সেগুলোকে বলা হয় ডিকোটোমাস। এছাড়া আমরা কি করতে পারি, কোয়েশ্চেনের র্যাঙ্কিং দিতে পারি, যে এটা কত নাম্বার র্যাঙ্কের জন্য হচ্ছে। সো এরকম করে কি করে দিতে পারি, র্যাঙ্কিং দিয়ে দিতে পারি, মাল্টিপল চয়েস দিয়ে দিতে পারি, রেটিং দিয়ে দিতে পারি, যে এই কোয়েশ্চেনের জন্য আপনি কত রেটিং দিতে যাচ্ছেন, অথবা এটাকে আপনি কত র্যাঙ্ক দিতে যাচ্ছেন। মাল্টিপল চয়েস থাকতে পারে। সো এই যে এখানে গাইডলাইন থাকে, অথবা হচ্ছে ডিরেকশন থাকে, একটা অর্ডার থাকে, ওয়ার্ডের অর্ডার থাকে, সিকোয়েন্সের অর্ডার থাকে, এই যে গাইডলাইন দেওয়া থাকে, এই ধরনের কোয়েশ্চেনারি গুলোকে আমরা বলতে পারি স্ট্রাকচার ক্লোজড কোয়েশ্চেন। এখন লাস্টে আমরা এখানে আসি আরেকটা, যেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং আদার মেথডস। সো আরো কি কি মেথডস এর মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যায়, যেমন এই যে কি এক্সিস্টিং সিস্টেম যদি কিছু থেকে থাকে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে ইনফরমেশন গ্যাদার করতে পারি। সিস্টেমস ইন সিমিলার অর্গানাইজেশনস, অথবা অন্যান্য যে সেম টাইপের অর্গানাইজেশনে কি কি ধরনের সিস্টেম তারা অ্যাপ্লাই করছে, ইউজ করছে, সেগুলো থেকেও আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। অথবা হচ্ছে ওয়ার্ক প্লেসে গিয়ে ওয়ার্ক ফ্লো গুলোকে অবজার্ভ করেও কিন্তু ইনফরমেশন করতে পারি। অর্গানাইজেশনের কেস রিপোর্ট গুলোকে আমরা অ্যানালাইসিস করে ইনফরমেশন গ্যাদার করতে পারি। সো এখানে কিন্তু আরো কয়েকটা ইনফরমেশন গ্যাদারিং এর টেকনিকের কথা বলা আছে। সো এই হচ্ছে মোটামুটি এই স্লাইডে। এই তোমরা কি আসো সবাই? জি ম্যাম। তাহলে এই স্লাইডে এতটুকু পর্যন্তই, এখন আপাতত রেকর্ডিংটা অফ করে দাও তাহলে, ঠিক আছে? ওকে ম্যাম। অফ করে আমাকে একটু